আমার 18 বছর জীবনে 23 নাম্বার প্রেম। প্রচেষ্টাটাও ব্যর্থ হলো মীর বংশের প্রাণ বড় ছেলে মীর আইজান খানের জন্য। এই মুহূর্তে তাকে মির্জাফর নামক সম্মানসূচক আসনে বসিয়ে থপ্পাস করে ফেলতে পারলে আমি সাজবোধহয় একটু স্বস্তি পেতাম। তবে সেই সৌভাগ্য আমার মতো দুঃখিনীর কোথায়? দয়াময় আমার বেলায় একটু বেশি নিষ্ঠুর। নইলে যেখানে 23 নাম্বার প্রেমটা হয়ে চুমু খাওয়ার জন্য অ্যাকশন নিতেই যাচ্ছিলাম, সেখানে এত বড় একটা কোর্ট আমি কেমন করে খেলাম? সাজ অন্ধকার রাতে আকাশের দিকে একবার তাকালো, একরাশ আফসোস নিয়ে শুধিয়ে উঠল। না করতে পারলাম একটা প্রেম, আর না খেতে পারলাম চুমু। এই জন্মে আমার বোধ হয় বাঁশ খেয়ে দিতে হবে ঘুমো। সে পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে জলদি রুমের দরজা বন্ধ করে চাদর মুড়ি দিয়ে ঘুমের ভান ধরল। এই যে একটু আগেও বড়সড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, কেউ জানার আগেই খোদার নাম নিয়ে চোখ বন্ধ করতে পারলেই এখন ভালো। আজকে বাড়ির ওপর মিসাইল পড়লেও সে চোখ খুলবে না তো খুলবেই না। দেখি মির্জাফরের দল তাকে আজ কেমন করে ঠেঙানি দেয়। সাজ চোখ চোরা বন্ধ করতেই হঠাৎ তার ফোনে পুনরায় একটা কল এলো। ফোনটা প্রাইভেট করা, একেবারে শরীর কেঁপে উঠল তার। সেই ফোনটা বালিশের কাছ থেকে হাতে নিয়ে স্ক্রিনের নামটা দেখে রিসিভ করলো। হেসে বলল, তুমি এখনো যাওনি? চলে যাও। কাল কলেজে গিয়ে দেখা করব। আমি ভাইয়ের পায়ের শব্দ পেয়েছিলাম, ভাগ্যিস আমি শুনতে পেয়েছিলাম, নাহলে এই জন্মের জন্য মিস্টার আইজান আমাদের ঠোঁট কেটে মিউজিয়ামে রাখতো। আরে বোকা, ওটা বিড়াল ছিল। সাইজ এত বড় কেন? হুলো বেড়ালছে। ও, আমি তোমার বাড়ির পিছনের দিকে দাঁড়িয়ে আছি। তুমি কষ্ট করে জলদি এসো জানেমান। আমাদের কিন্তু এখনো চুমু খাওয়া হলো না। সাজের লজ্জা করলো। জীবনের প্রথম চুমু তার। বিড়ালকে ভাই ভেবে একটু আগে রুমে দৌড়ে এসেছি। সে না আসলেই একটা বোকা। শুধু শুধু দয়াময়কে এত নিষ্ঠুর বলে অখ্যায়িত করলো। এক লাফে বিছানা ছাড়লো সাজ। লাইট জ্বালিয়ে আয়নায় নিজেকে দেখলো একবার। জীবনের প্রথম চুমু বলে কথা। সাধারণ হলে চলবে না, একেবারে অসাধারণ হওয়া চাই। মাউন্ট ফ্রেশনার তো তার নেই, কি করবে? মুখের মধ্যে পারফিউম মারবে নাকি? আরজান ভাইয়ের দামি দামি পারফিউমের কালেকশন। কেমন অদ্ভুত মানুষ সে। টোকাইয়ের মতো পারফিউম কালেক্ট করে। ডিজিটাল টোকাই। কি করবে না করবে ভাবতে ভাবতে শেষে ঠিক করলো কোনো পারফিউম তার চায় না। শরীর মুখ কোথাও তার দুর্গন্ধ নেই। সেই সব মানুষের গায়ে পচা নর্দমার মতো গন্ধ, মূলত তারাই ওইসব গন্ধওয়ালা পানি গায়ে মাখে। সাত চোরের মতো আলতো করে রুমের দরজা খুলে বের হলো। এই সময় এই বাড়িতে সাত ছেলে বাসায় থাকে না। ওরা আরও পরে ফিরবে। সাজের মা চাচিরা ইন্ডিয়ান সিরিয়াল দেখতে ব্যস্ত। কে পায় এখন তার সাজকে? সিঁড়ি বেয়ে দোতলা থেকে নেমে বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির উল্টো দিকে যায় সাজ। এই দিক দিয়ে আরেকটা সড়ক গেছে। এই সড়কে তার মেয়ের বাড়ির ছেলে কিংবা অন্য কারো যাতায়াত নেই। সাজ পেছনের দরজা খুলতে দেখল তার 4 ঘন্টার আগে পাতানো প্রেমিক কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছে। যদিও খাম্বার থেকেও বেশি একটা হাম্বা লাগছে। না, নিজের প্রেমিককে কেউ এসব বলে? 18 বছরে 22 বার প্রেম করতে গিয়ে ফেল হয়ে 23 বারে গিয়ে সাকসেসফুল হয়েছে। এখন সেও প্রেম করবে। সিনেমার হিরোইনদের মতো চুমু খাবে। না করলে তাহলে প্রেম কি সার্থক হবে নাকি? এই গাজা, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? না হলে কি কেউ প্রেমিকার জন্য এত সময় এখানে চোরের মতো দাঁড়িয়ে থাকতো? গাজা না, আমার নাম রাজা। তুমি ঠোঁটে ঠোঁট রেখে চাইলেই আমায় দিতে পারো সাজা। সাজের আবারও লজ্জা করলো। ইস, প্রথম ভালোবাসা বুঝি এমন হয়? বুঝি সাজ সে কবেই পেত। খালি পেল না মেয়ের বংশের বড় নিম পাতার জন্য। এই নিম পাতার মগ ডালে বসে একদিন যদি ঝাঁঝকে শাকচুন্নির মতো পা ঝুলিয়ে তার মুন্ডু না ভেঙেছে, তাহলে এই মেয়ের অদ্রিজার সাজ তার নাম বদলে হাওয়ারানি রেখেই দেবে। হঠাৎ সাজ চারপাশে একবার তাকালো। অন্ধকারে কাউকেই দেখা যাচ্ছে না। শেষে রাজাকে এসে অনুরোধ করলো, আমি তোমার হাত ধরি। আমি না জীবনেও কোনোদিনও কোনো ছেলের হাত ধরতে পারিনি। আচ্ছা, হাত পরে ধরছি। আগে চলো চুমু খেই। আমার সব বান্ধবীদের ওই বিশেষ খাদ্য খাওয়া শেষ। আমি পিছিয়ে আছি, আর নয়। রাজা চারিপাশে একবার তাকায়, মুহূর্তে সাজকে বলল, চুমু খেতে হলে চোখ বন্ধ করতে হয়, তারপর আস্তে আস্তে কাছে এসে ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা আবার কি? আগে চোখ তো বন্ধ করো। সাজ খুশির চোটে চোখ বন্ধ করে ফেলল। সামনে থেকে কোনো রেসপন্স না আসায় শেষে চোখ বন্ধ করেই রাজকে কাছে টেনে নিল। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে তার আগে একটা ভারী কণ্ঠ এসে মুহূর্তেই আকাশ থেকে জামিনে ফেলল। তুই জাস্ট ওয়েট কর,
তোকে আজকে আমি চুমু খাওয়াচ্ছি। সাজ ছিটকে দূরে সরতে যাওয়ার আগেই অন্ধকার ভেদ করে একটা শক্ত হাত জোর খাটিয়ে তার হাতজোড়া শক্ত করে চেপে ধরতেই বলল, আর জীবনেও চুমু খাবো না, এটাই শেষবার আরজান ভাই। আপনার কসম, চুমু নামক চুলমার্কা নিম্নমানের খাদ্য খেয়ে আমি আর পয়সা নষ্ট করব না। আপনার কান ধরি, ছেড়ে দিন। আরচানের রাগ তখন সপ্তম আকাশে ছুঁয়ে গেছে। একে তো এই মেয়েটা তৈরি করা নিয়ম ভঙ্গ করেছে, তার উপর বেয়াদবি করেছে। অনেক হয়েছে, আজকের বেয়াদবটাকে চরম শাস্তি দিবে সে। দিন দিন বড় হচ্ছে আর মেয়ের বাড়ির মান সম্মান সব ধুলোই মেশাতে ব্যস্ত। এতবার করে কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ের বাড়িতে প্রেম নিষিদ্ধ, এই বাড়ির সন্তানেরা প্রেম করতে পারবে না মানে পারবেই না। তারপরও এই দেরিবাজ মেয়েটা প্রেম তো করছেই, আবার চুমু, তাও রাত বিরাতে ছেঁচড়া একটা বাড়ির পেছনে এনে নষ্টামি করা। আরজান সাজকে টেনে হিজড়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। সাজ বাঁচার জন্য চিৎকার করছে। আরজান ভাইয়ের মা ছাড়া আজকে আর তাকে কেউ শান্ত করতে পারবে না। এই বিয়েটা আজকে তাকে জনমের দুয়ারে বোধে পাঠাবে। আরে খোদা, দুনিয়ায় কি বাস দেওয়ার জন্য তুমি এই সাজকেই দেখো। আরজান সাজকে বাঁধলো গোডাউন ঘরে। মা চাচিরা সাজের চিৎকারে ছুটে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সাজের মা যখন আরজানের মুখ থেকে সব ঘটনাগুলো শুনলো, সে তো লাঠি এনে দুটো বাড়ি কষিয়ে বসাই পিঠে। তবে আরজান রাগ দেখিয়ে সবাইকে সেখান থেকে যেতে বলল। সাজের মাকে দুটো কথা শুনিয়ে লাঠি নিয়ে হাতে নিয়ে বলল, এসব লাঠি ফাটিতে মারলে কিছু হবে? স্টিলের স্কেলটা আনতে পারলেন না ছোট মা? আপনার মেয়ের শরীর কেটে রক্তাক্ত না করলে সে এই জন্মে মানুষ হবে না। স্কেলটা এনে আমার হাতে দিয়ে সবাই রুম থেকে বের হলে খুশি হব। আরজানের মা ছেলেকে থামানোর চেষ্টা করলো, তবে তার জানা আছে ছেলেকে থামানোর চেষ্টা করলে আরও রেগে যাবে। এই বাড়ির বড় বড় ছেলেগুলোকেই তো এই বয়সে ছাড়ে না, আর এদিকে এই সাঁঝ তো আজকের বিরাট কাণ্ড ঘটিয়ে বসেছে। এখন কি আর করবে, এই মেয়েকে বাঁচানো যাবে? আরজন রাগারাগি করে সবাইকে গোডাউন থেকে বের করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তার হাতে যেন কি একটা, সে গোডাউনের কাপড়ের আলমারির উপর থেকে একটা জিনিসটা রেখেই ছাই রঙা ব্লেজারটা শরীর থেকে খুললো। ভেতরের শার্ট হাতার বোতাম খুলে কোনোই অবধি গুটিয়ে নিল। সাজের সামনে খানিকটা ঝুঁকে বসলো সে। শ্যামবনের এক অপার সুন্দর পুরুষ, বর্তমানে বর্তমানে মির ইন্ডাস্ট্রির সিইও, পদটা তার দখলে। কাজীর মহলে শ্যাম পুরুষের জন্য মাতোয়ারা। মাতোয়ারা হবে না, ন্যাশনাল টিমে ফুটবলও খেলে সে। দুটো কাজ একসঙ্গে কেউ সামলাতে পারে? এই লোককে বাড়িতে খুব কম সময়ের জন্যই পাওয়া যায়, কারণ সে যে দুই পেশা একই সাথে সামলাচ্ছে। কদিন আগেও বাইরে গিয়ে ফুটবল খেলে জয়ী হয়ে এসেছে। দেশের রত্ন, তাই তো বাড়ির সবাই তাকে এত যত্ন। তবে 6 ফুটের এই দেহটা কেন ছোট্ট সাঁঝের জীবনে পেছনে পড়েছে? আরজান ভাইয়ের আজকে অফিস শেষ করে ফুটবল প্র্যাকটিস করতে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো কোথা থেকে এসে প্রথম বাসটা দিলেন এই যে মিস্টার অ্যাথলেটিককে। ইস, আমার ফুটবলার আসছে। ভ্রমর কালো চোখ, মোটা ভ্রুর অধিকারী মীর আরজান সাজের সামনে ঝুঁকে বসতে সাজ ভয়ে চোখ বন্ধ করে নেয়। কাঁদার মেয়ে সে না, মার খেতে খেতে এমন বেহায়া হয়ে গেছে এখন তার মজাই লাগে। মার খেলে কেমন যেন শরীর মালিশ হয়ে যায়। আরজান তার দিকে তাকালো, একটা ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, খুব চুমুর শখ? এত বেশি? পরীক্ষায় তুই 5 সাবজেক্টে ফেল করেছিস। প্রাইভেট টিচার ধমক দিয়েছে বলে রং নম্বর দিয়ে স্যারের প্রেমিকে সেজে তার সংসারে অশান্তি বাঁধিয়েছিস। পাশের বাড়ির পোষা শালিকের প্রথম 2 জোড়া ডিম চুরি করে তুই বাচ্চাদের নিয়ে পিকনিক করেছিস। ঝিলবর্কের পুকুরে ঢিল মারতে গিয়ে এক লোকের টাক মাথা ফুটো করেছিস। এই সপ্তাহে কতগুলো পাপ করেছিস হিসেব আছে? আমি বাড়িতে না থাকলে তোর পাখা গজায়? তোর মাথায় এতদিন ছাঁটাই করেছে, আজকে যদি একেবারে না কেটেছে তবে আমার নামও মীর আরজান শান নয়, আর আমি এক বাপের সন্তান না। এক বাপের সন্তান কেমন করে? আপনার বাপ তো 4টা। আরজান রাগান্বিত দৃষ্টিতে সাঁজের দিকে তাকাতেই সাঁঝ পড়ল। মানে বড় আব্বু, মেজো আব্বু, সেজো আব্বু, আর আমার বাবা, হয়ে গেল না 4টা বাপ? বলতে দেরি, তবে গলায় হাত চলতে দেরি হলো না। আজকে আরজান সত্যি প্রচণ্ড রেগে গিয়েছে, তবে অন্য একজনের জীবন নিয়ে তার এত কিসের আসে যায়। সাঁঝের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেই গলা ছেড়ে দেয়। সাঁঝের চোখে এইবার ঠিকই জল গড়িয়ে পড়ছে। সে দম নেওয়ার চেষ্টা করতে আরজান উঠে যায়। এক বোতল পানি এনে ঘষে ঘষে সাঁঝের হাত ডিপ ক্লিজিং করে দেয়। সাপের মতো ফুঁসতে থাকা আরজান ধমকে সাঁঝকে বলে, আর কোথায় ছেলের স্পর্শ লেগেছে সাজ? জলদি বল, জাস্ট ফাস্ট। এই শরীর অন্য পুরুষের ছোঁয়া কি করে লাগালি?
এত বড় সাহস কে দিয়েছে? আরজান ভাই, লাগছে ভীষণ। এটা তো শুরু সাজ। তুই নিজেও জানিস তুই কি করে এসছিস। ভাবতে পারছিস তোর হাতে অন্য পুরুষের স্পর্শ লেগেছে। সাজ গঙাতে গঙাতে বলল। তো আমি নিজেও তো অন্য পুরুষের হয়ে যাব। এমনও তো হতে পারে ওই গাজার না মানে রাজাই আমার ফিউচার হাজবেন্ড। তো হয়েছে কি, হয়নি তো? তোর সাহস কি করে হয় এখনই স্বামীর হক অন্য কাউকে দিয়ে নষ্ট করার? পরদের স্বামীকে কিছু ভাবতে পারব আমরা? আমাদের বাড়ির মানের যে তুই দেখছি নষ্ট করে ছাড়বি না। অনেক শখ হয়েছে এক রাত এই গোডাউনে না খেয়ে বাধা অবস্থায় পড়ে থাক, তারপর যদি শিক্ষা হয় তবে তো সহজে তোকে ছাড়ছি না। কঠিন থেকে কঠিন শাস্তি হবে তোর। যতবার তুই আমার অবাধ্য হবি ততবারই আমি তোর জাহান্নাম হয়ে ফিরে আসবো। আমার একটা মায়েরও মাটিতে পড়বে না সাজ, ফাসিল অসভ্য মেয়ে। আরজান সাজকে অন্ধকার গোডাউনে রেখে চলে যায় বাইরে থেকে তালা মেরে। সাজ চিৎকার চেঁচামেচি করতে থাকে। অন্ধকার তার ভালো লাগে, কবরে তো তাকে এমনভাবেই থাকতে হবে। একটু প্র্যাকটিস করলে মন্দ হয় না, তবে এখানে বসে থাকতে থাকতে তার পিঠ ব্যথা হয়ে যাবে। আর পোকামাকড় কামড় দিলে তো ত্বক জ্বলে কোনো ক্ষতি হয়। তখন এই ত্বক নিয়ে সেই ছেলে কি ফোটাবে কি করে? বড় ঝামেলা হয়ে গেল রে। পরিবার থেকে আরো সাবধানে চুমু খাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভাবতে না ভাবতেই হঠাৎ আরজান ফিরে এলো, হাতে কিসে যেন একটা প্যাকেট। সাজ মুখ ফিরিয়ে বলল। এখন খাবার এনে ভাইয়া আপনি সরি বলবেন তাই না? আপনার সরি আমি বাথরুমে ফেলে দিয়েছি, ফ্রেশ করার অপশন নেই। বাথরুমে পানিও ঢালবো না, যাতে আপনার সরি অন্য সব পদার্থের সাথে বিক্রিয়া করে জলদি পচতে পারে। আরজান কিছুই বলল না, কেবল সামনে ঝুঁকে বসে বলল। এই ছোট্ট ঠোঁট দুটোর অনেক উত্তেজনা দেখছি। হ্যাঁ রে সাজ, তো সত্যি চুমু চাই? সাজের ভ্রু কুঁচকে এলো। মিস্টার আরজান সাহেবের মুখে হঠাৎ এহেন কথা, ডলমে কুচ কালা হে। আরজান বাঁকা হাসলো, বলল। ও, আগে চোখ বন্ধ কর। কিন্তু সি, আপনি না আমার ভাই হন। আর কিছু হবে না, তোর তো চুমুর স্বাদ পেলেই হলো। সাজ সন্দেহজনক দৃষ্টি চেয়ে মিটিমিটি করে চোখ বন্ধ করলো। আরজান শান পুনরায় বলল। আগে চোখ বন্ধ কর। ধমকের কারণে সাজ পুরো চোখ বন্ধ করতেই আরজান প্যাকেট থেকে ঝালমুড়ির গুঁড়ো নিয়ে সাজের ঠোঁটে ঘষে দিতেই জ্বালা পোড়া চোটে চিৎকার করে ওঠে। আরজান হাত ছেড়ে উঠে বলল। এবার দেখ চুমুর ফ্লেভার কেমন। আর কেউ চুমু চাইলেই রাজি হয়ে যাবি? এত অসভ্য তুই। যা, এর কারণে তোকে 5 ঘন্টা বেশি এখানে পড়ে থাকতে হবে। ছোট মা মেয়ে না, তুই নামক একটা নির্লজ্জ পদে করেছে। আর আমিও জানি কি করে মানুষকে নির্লজ্জ থেকে মানুষ করতে হয়। বলেই আরজান বাড়ি থেকে তালা মেরে চলে যায়। গোডাউনে এক পড়ে রয় সাজ। মরিচের ঝাঁঝে এবার সত্যি তার চোখ দিয়ে জল পড়ছে, একটু পর নাক দিয়েও পড়বে। আর ধোঁয়া না জানি কত দিক থেকে বের হবে। সকাল পেরিয়ে বেলা গড়িয়ে এসেছে। ঘড়ির কাঁটা ঠিক 10টায় থেমে নেই, কিন্তু রোজ জানান দিচ্ছে দিন এখনো নিজের দখলে। সূর্যের মাথার উপর একটু উঁচুতে উঠে গেছে, আলো জানালা ভেদ করে ঘরে ঢুকে পড়েছে, সোজাসুজি স্পষ্ট আর উজ্জ্বল হয়ে। সেই আলো সাজের মুখের উপর পড়তেই নড়ে চড়ে উঠল সে। কিছুক্ষণের মধ্যেই কে যেন রুমে এসে ফ্যানটা বন্ধ করে দেয়। সাজ তখনও হাত পা ছড়িয়ে ঘুম দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে কে যেন এসে ডেকে গেল, তাতেও তার কাজ হলো না। নড়ে চড়ে আবার শুয়ে পড়ল। শেষে কে যেন পা ধরে একেবারে টেনে বিছানা থেকে নামাতে ভয়ে এক ঝটকায় বসে পড়ল সাজ। চোখ কচলে চেঁচিয়ে উঠল। ও মা, কোথায় ভূমিকম্প হলো? আরে আমার তো এখনো চুমু খাওয়া হলো না, এত জলদি বাড়ির নিচে চাপা পড়ে পটল তুলতে চাই না। ঠিক সামনে চোট আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মীর আরজান সান্ডের দিকে। হঠাৎ রাতের কথা তার মনে পড়ে গেল। রাতে কি হয়েছিল তার সাথে? আরজান ভাই ঠোঁটে মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছিল, তারপর আর কি পাগলের মতো কেঁদেছে কিছুক্ষণ। কাঁদতে কাঁদতে কখন যে চোখটা লেগেছিল, এখন দেখছে সে বিছানায়। সাজ ঠোঁটে হাত দিল। ও মা, মরিচের গুঁড়ো কোথায়? ওইসব কি তাহলে স্বপ্ন ছিল? মা গো মা, কত ভয়ানক স্বপ্ন! এই স্বপ্নকে সে অভিশাপ দিল। স্বপ্নের কোনো দিন ভালো হবে না। স্বপ্ন বেটাকে অকালে সিঙ্গেল থেকে চুমু রোগের কারণে মরতে হবে। ঘুম কি এখনো ভাঙেনি? এই শুরুটা আগুন ধরিয়ে তোর ঘুম ভাঙাতে হবে। আপনি অফিসে যাননি? তুই কলেজ যাসনি? গেলে তো দেখতেই পাতেন। তাই তো বলি। যাই হোক, কলেজ যাসনি কেন? টাকা কি কাছে ধরে? তুই কি জানিস তোর পেছনে ইনভেস্ট করে যে কোনো প্রফিট আসবে না? তো একটা লস প্রজেক্ট। আচ্ছা আপনার কি, আমি আমার বাপেরটা খাই। আরজানের রাগ উঠে গেল। সে চট দিতেও নিজেকে নিয়ন্ত্রণ করলো। সকাল সকাল সে আর ঝামেলা চায় না। তবে সে যাওয়ার আগে সাজে থুতনিটা শক্ত করে চেপে ধরে বলল।
তুই যেই কোম্পানির টাকা উড়াচ্ছিস তার চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু মীর আরজান খান। সেটা তোর ব্রেনলেস ব্রেনে ঢুকিয়ে রাখ। সাজ মুখ ভেঙচি কেটে উঠে পড়ল। কত লজিক ছাড়া কথা বলে এই লোকটা। বাপ চাচারা খুঁজে খুঁজে এই নিম পাতাটাই পেল এত বড় পদে বসানোর জন্য। এর থেকে তো কত যোগ্য এই সাজ। বয়স তার ৩১ হয়ে গেল, এখনো করতে পারলো না একটা প্রেম, খেতে পারলো না একটা চুমু সে, আর হয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার। ওর জায়গায় এই সাজ থাকলে এতদিনে অফিসের সব হ্যান্ডসাম কর্মচারীকে চুমু খেত। কোম্পানি থেকে সব মেয়েদের বের করে কেবল হ্যান্ডসাম পুরুষগণ আর সাজের রাজত্ব চলতো। আর্জেন রুম থেকে যাবার সময় পেছন ফিরে পুনরায় বলল, সিদ্ধ ডিম দুটো পুরো শেষ করবে। কারো নিচে থেকে বের হওয়া খাবার খাওয়া তো দূরের কথা, কোনো কিছু সহ্য করতে পারি না আমি। আর্জান গলার টাইটা ঠিক করে পকেটে হাত বুলিয়ে বলল, তুই না নর্মাল ডেলিভারিতে হয়েছিলে? তাহলে বুঝ তোকে 18 বছর ধরে কেমন করে সহ্য করছে। ডিমটা ভালোই ভালো শেষ করিস, বাসায় এসে জিজ্ঞেস করবো কিন্তু। ভাবিস না তোকে কেয়ার করছে। তুই অপুষ্টিহীনতায় ভুগলে তোকে বিয়ে দিতে সে আমাদেরই কষ্ট হবে। এমনিতে ব্রেন নেই, বুদ্ধি নেই, ভেতরতে পাইপের নলের মতো ফাঁপা। যা শালা, দিনটাই আজকে খারাপ যাবে। ওই নিম পাতা আর্জান সানের মুখ দেখেছে না, তবুও চুপ করে রইল সাজ। কারণ তর্ক করে সকাল সকাল বানরের পেছনের মতো গাল লাল করার মতো কোনো ইচ্ছে তার আপাতত নেই। তার চোখে তখনও ঘুম, তার আরও ঘুমের প্রয়োজন। অন্তত বেলা 12টা। হঠাৎ সে ঘড়ির দিকে তাকালো, ওমা 10টা বেজে গিয়েছে। আজকে তো তার রাজার সঙ্গে আইসক্রিম ডেটে যাওয়ার কথা ছিল। তবে ডেটের কথা তোলা থাক, ছেলেটা যে কাল অমন ভয় পালালো, সে কি আর আসবে? বিচ্ছেদ করে ছ্যাঁকা দিয়ে চলে যাবে না তো? সাজেদের বাড়িটা রাজকীয়। সাজের বাপ চাচারা 4 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়েছে সিলেটে, সে থাকে ছেলে মেয়েদের নিয়ে লন্ডনে। তবে জলদি বাংলাদেশে ফিরবে। তাদের রেগুলার বাংলাদেশে আসা যাওয়া হয়। বলতে গেলে মাসে কখনো একের অধিক। সাজের বড় চাচাকে এসে বড় আব্বু বলে ডাকে। এই ভালো মানুষটা বড় ছেলেই মীর আরজান সান হাজির করেছে। পাজি হয় তার 1 নম্বর প্রমাণই ওই মিস্টার নিমপাতা। সাজের ভালো সহ্যই করতে পারে না। ভাবা যায় একটা লোক কতটা হিংসুটে হতে পারে। তবে হিংসুটে লোকের ব্যতীত এই বাড়িতে আরও 6 জন সুপুত্র আছে। এই বাড়িতে বাপ চাচাদের সিরিয়াল থাকলেও তাদের ছেলেদের কোনো সিরিয়াল নেই। এই যেমন বড় চাচার ছোট ছেলে প্রাণ ভাইয়ার যেখানে আগে হওয়ার কথা ছিল, সেখানে বড় আব্বুর পরপরই তার সেজো বিয়ে করে নিয়েছিল বলেই সেজো আব্বুর আবার বড় আব্বুর বড় ছেলে কেবল 3 মাসের গ্যাপ দিয়ে পৃথিবীতে আসে। এত কাছাকাছি জন্ম হওয়ার কারণেই বুঝি অনেকটা আর্জেন ভাইয়ের মতোই পাইলট আব্রাহাম হয়েছে। যদিও আর্জেন ভাইয়ার মতো বোকা দেয় না, তবে তাদের পছন্দ অপছন্দ বেশ মিল। সাজেদের ডাইনিং টেবিলটা এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। একই সঙ্গে 20 জন মানুষ বসতে পারে এখানে। এই মাথায় একজনকে বসলে ওই মাথায় চশমা লাগিয়ে দেখতে হয়। সাজ তার চেয়ারে এসে বসেছে। এই বাড়িতে সব কাজের জন্যই কাজের বুয়া রাখা আছে। বাড়ির বইয়েরা চুলার কাছে শেষ কখন গিয়েছিল কে জানে, তবে বড় মা সবসময় যান। সাজের দাদি এখনো রান্নাঘর পরিচালনা করেন। হাঁটতে চলতে কষ্ট হয় তো, কি হয়েছে, এত বিলাসিতা তার সহ্য হয় না। সাজ টেবিলে বসতেই কাজের মেয়ে এসে তাকে গরম গরম নাস্তা দিয়ে দেয়। সাজকে দেখে তার দাদা এসে তার পাশেই বসলেন। দাদার দাঁত নেই, সাদা ইয়া লম্বা দাড়ি, চুলগুলোও সাদা। ভালো স্বাস্থ্য তার, পেটটা একেবারে গোপাল ভাঁড়ের মতো। পেটের উপর তবলা বাজিয়ে দাদা সাজকে হরেক রকম গান শোনান। মীর মোহাম্মদ আলী চেয়ারে বসতে সাজকে দেখে বলল, কি গো বউ, খাওন কি পেটে ঢোকে না? সাজ মুখ মাখিয়ে বলল, এমন নিম পাতার মতো নাতি কতগুলো থাকলে খাবার পেটে যাবে? কেন, আমার নাতি তোমারে কি করছে? পড়ার বাকি রাখলো কই? বলেই দাদাকে মুখ ভেঙচি কেটে আবারও ষাঁড়ের মতো গেলাই ব্যস্ত হলো। হঠাৎ তার পাশের টেবিল মীর আবরাজ রোদ এসে বসলো। পেশায় এই মহান ব্যক্তিটি মন্ত্রী মশাই। সারাদিন তার রাজনীতি আর ভাষণ দিতে দিতেই চলে যায়। শখ আবার প্রেম করার। এমন কাজকর্ম করে যে প্রেম হয়। টাকা আর রূপ থাকলে যেমন সব হয় না, এটা আবরাজ ভাইকে না দেখলে সাজের জানাই হতো না। আবরাজ আসতে দেরি হলো, অথচ তার নাস্তা আসতে দেরি হলো না। সে সাজকে দেখেই জিজ্ঞেস করলো,
কিরে ঢেঁড়স, কলেজে যাসনি? গেলে তো দেখতেই পেতেন মন্ত্রীমশাই। আবরাজ ভ্রু কুঁচকে তাকালো, বলল, মুখে মুখে কথা ছাড়া তুই বাল কিছু পারো না। দেবো লাগিয়ে এক চটকা না, তখন বুঝবা বাল। বাল না, আমার নাম সাজ। নেতা সাহেব দেখছি বাংলা ব্যাকরণে কাঁচা। কত বড় গাদ্দার হয়েছিস তুই সাজ। তুই দেশের মন্ত্রীর মুখে মুখে কথা বলে দেশের অসম্মান করছিস। তোর মতো হাফ পাকিস্তানের জন্যই তো দেশটা রসাতলে যাচ্ছে। ভাষণ কমিয়ে যদি দেশের প্রতি ফোকাস দিতেন তাহলে আর রসাতলে যাওয়ার সম্ভাবনা থাকতো না। আপনি দেশের ক্ষতি করছেন। কেমন করে এই মনে হলো তোর? আই হাই, এই দিন দেখার জন্যই সেদিন তোকে চকলেট খাওয়ালাম। তাও কাজের খালা 3 বছরের নাতির মুখে চকলেট কেড়ে এনে দিয়েছেন আমায়। একভাবে দিলেই চলে, কিন্তু তাই বলে আমি ভাবতেই পারছি না। পুরোটা শেষ করতে পারল না আবরাজ। পারছে না যেহেতু সেহেতু ভাব ছেড়ে দিন। আরে শালি, কথা শেষ করতে দে। চালিয়ে যান। আমার দুধ কলা খাইয়ে আমি তোর মতো হাফ গাদ্দার পাকিস্তানি কাল্লাগিরি বসেছি। হাই, এই আফসোস আমার শেষ হবে না। শেষে কিনা আমাকে বলছিস আমি দেশের ক্ষতি করছি। আপনার ওইসব আমি কেন খেতে যাবো? আর আমাকে কাল লাগেনি বলবেন না একেবারে। আমার গায়ের রং কি কালো নাকি? আমি সুন্দরী নাকি নি? চামড়া ফর্সা হলে কি হবে, মনের রং তো আমার ফোনের ডাক মোড়ের চেয়েও কালো। বলে আবরাজ পুনরায় সাজের ঝুঁটি টেনে জিজ্ঞেস করলো, কি বললি না? দেশের ক্ষতি আমি কেমন করে করছি? কেমন করে বলছেন? এটা আবার জিজ্ঞাসা করছেন? তৌবা তৌবা। এত বড় দামড়া মন্ত্রী হয়ে একটা প্রেম করতে পারেননি, বিয়ে করতে পারেননি, দেশকে দেশের আগামী প্রজন্মে উপহার দিতে পারেননি। আপনার তো কলসি গলায় বেঁধে জলে ডুব দেওয়া উচিত। অপদার্থ মন্ত্রী এক পিস। হুম। আবরাজের গায়ে লাগলো। সাজের ফাঁকা মাথার এই কথা ভেবে ফেলে দেওয়া যায় না। আসলেই তো সে এসব কি হচ্ছে। দেশকে দেশকে সে এই একটা নাগরিকই উপহার দিতে পারছে না। আর দেশের কল্যাণ তো বিলাসিতা, ক্রিয়ামন্ত্রী সে, অথচ না করতে পারছে কারোর সাথে ক্রিয়া আর না বিক্রিয়া। ধ্যাত, খাওয়ার মুডটাই মরে গেল বাল। তখন বিকেল, সাজের বান্ধবী রিঙ্কি প্রাইভেটের জন্য ফোন করেছিল। সাজের যেতে ইচ্ছে করলো না। এসব পড়ালেখা করে পাপি খবিসরা। এত সে এত নোংরা নিচু মাইন্ডের পাবলিক না যে পড়ালেখার মতো ভ্যালুলেল কাজকর্ম করে নিজের সময় নষ্ট করবে। বিকেলে ছাদে উঠে, মীর এই বাড়ির বংশের নাম হলেও বাড়ির নাম খনিকালী। এমন নামের পেছনে দারুণ একটা লজিক পেয়েছেন সাজ। আসলে সাজ মানেই সকল কিছুর লজিক। মেয়ের বাড়ির পূর্বপুরুষগণ হয়তো জানতে পেরে গিয়েছিলেন একসময় এই বাড়িতে 7 ছেলে মেয়ে জন্ম দেবে, যাদের জীবনে প্রেম আর চুমু নামক চ্যাপ্টারে অন্ধকার থাকবে, যার প্রভাব গোটা জীবনে পড়ে জীবনের আলো অল্প করে দেবে। তাই বাড়ির নাম রাখা হয় খনিকালয়, মানে হয়তো ক্ষণিকের আলো। সাজেদের ছাদে একটা সুইমিং পুল আছে। বড়লোক হলে এমন মাত্রায় হওয়া উচিত, যেমন মাত্রায় হলে মাথার ওপর মানুষটা ন্যাংটা হয়েও ব্যাঙের মতো সাঁতার কাটতে পারবে। আই মিন বাড়ির ছাদে সুইমিং পুলে। সাজ ভাবনায় চলে গেল, আচ্ছা, একজন মানুষ নেচে নেচে আপনার মাথার ওপর হাফ ন্যাংটু হয়ে ঘষে মেজে গোসল করছে, তখন আপনার কেমন ফিলিংস হবে? ভাবনায় ফাটল ধরল মুখের পানির ছিটা পড়তেই। সাজ মুহূর্তে চেঁচিয়ে উঠল, কোন বেঙ্গের ঘোরের পাঙ্গি পানি মারে রে? তার নানির খালি ঘর। তাই নাকি? সাজ সামনের দিকে তাকাতে দেখলো কচ্ছপের মতো সুইমিং পুল থেকে বের হচ্ছে মীর আরবিন প্রাণ ভাই। প্রাণ ভাই একটু ইদানিং বেশি ভাব ধরেছে, এই কারণেই তার প্রেম হচ্ছে না। আজকে আবার সাজের গায়ে পানি মারা। নেমপাতা আর্জেন ভাইয়ের কাছে এর নামে পাড়ার কাকিমার মতো কান পলা দিতে হবে। কি বলবে না বলবে অলরেডি ঠিক করাও হয়ে গেছে। তার বান্ধবীর ডায়রিয়ার সঙ্গে এই প্রাণের ছবি এডিট করে লাগিয়ে দেবে। কোনোভাবে দুটো ঠোঁট লাগিয়ে দিতে পারলেই হয়েছে। আর্জেন ভাই তখন ইয়া লম্বা কচুটা যখন জায়গা মতো পিষে দেবে, তখন নায়কগিরি বের হবে। এই প্রাণের দেহে তখন আর প্রাণ থাকবে না। একটু বেশি সুন্দর, ধূসর চোখ বললে মেয়েরা একটু বেশি পাত্তা দেয় বলে কি সাজের উপর পানি মেরে তাকে হেনস্থা করতে পারে সে? সাজের তখন দৃষ্টি অন্যদিকে। হঠাৎ আবারও মুখে পানি মারতে সাজ ক্ষেপে গিয়ে বলল, এই ভাই, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুই চোখের সামনে থাকলে একটা মানুষের ভালো হওয়ার চান্স কোথায়? আবার অপমান। এইবার বেশি বেশি হয়ে যাচ্ছে।
তুই এখানে কেন? আচ্ছা যা, আমার জন্য কমলার জুস নিয়ে আয় তো। সাঁতার কাটার সময় জুস না খেলে এনার্জি পাই না। বাড়িতে মানুষের অভাব আছে নাকি? আমি কেন আনতে যাব? দেখতে পাচ্ছ না আমি এই বাড়ির মেয়ের সাজ। কত বড় সাহস আমায় কাজের বুয়ার হুকুম করো? ওহ, তুই ছাস নাকি? আমি তো চেহারা দেখে কাজের বুয়া মনে করছিলাম। থাক বোন, ভুল হয়ে গেছে। তুই একটু কাউকে পাঠিয়ে জুস এনে দিতে বল। বুদ্ধিহীন সাজের মাথায় তৎক্ষণাৎ একটা বুদ্ধি চলে এলো। সে তার কেরামতি বুদ্ধি নিয়ে প্রাণের দিকে হেসে পড়ল। না, আমি আনছি। প্রাণ একটুই অবাক হলো, এই মেয়ে তাহলে সুবুদ্ধি হয়েছে। কিছুক্ষণের মধ্যে সাজ চলে এলো। তাদের দোতলা বাড়ির, তবুও বাড়ির মধ্যে লিফট আছে। সরাসরি সে লিফট দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যায়। সেখানে গোডাউন আছে, মানে কালকে যেখানে সাজকে মরিচ থেরাপি দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যে জুস হাতে সাজ ফিরে আসতেই প্রাণ সেই জুসের গ্লাস হাতে নিয়ে বলল। গরম গরম মনে হচ্ছে। সাজ মুহূর্তেই ভয় পেয়ে গেল। ডিরেক্টর সাহেব আবার কিছু বুঝে গেল না তো? বোঝার তো কথা নয় যে সাজ কাজের বুয়া জোনাকির 2 মাসের ছেলেটার হিসু গ্লাসে করে নিয়ে এসেছে। রং ভালো দেখানোর জন্য হলুদের গুঁড়া, স্বাদের জন্য চিনিও দিয়েছিল। টেস্ট তো ভালো আসারই কথা। আরে না খেলে বুঝবে কেমন করে? প্রাণ উঠে এলো, ভেজা শরীর নিয়ে সাজের গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল। ভাই, তোকে খুব বকা দেয় তাই না? সাজের মন গলে গেল। ভাই তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। যা, শ্বাস তাকে মাফ করে দিল। ঠিক তখনই প্রাণ তাকে বলল। এই নে, এই জুস তুই খা। শরীরটার কি হাল করেছিস, নে খা খা। এইসব হেলদি খাবার তোর শরীরের জন্য খুব দরকারি, নইলে নায়িকাদের মতো সুন্দরী কি করে হবি? সাজের মাথায় বাঁশ। এ কোন জ্বালায় পড়েছে? সে বাঁচার জন্য দৌড় দিতে প্রাণের গা থেকে পড়তে থাকা জলের ক্লিপ কেটে সুইমিং পুলে ধপাস করে পড়ে গেল। তা দেখে প্রাণ জুসের গ্লাসটা ঢিল মেরে পুলে ফেলে তোয়ালে নিতে হাতে নিতে নিতে বলল। এবার মৃত্যুর জলে বসে বসে গোসল কর, পশ্চাৎ মেয়ে। জুস চেয়েছি বলে কার না কার মধু এনে দিবি। দেখিস বাথরুমে বসে যখন তুই গুরুত্বপূর্ণ কাজ সারবি, তোর যখন পানির সংকট দেখা দিবে, তখন আমি তোকে বাথরুমে টিস্যু আর পানির বদলেও হলুদ পানি সাপ্লাই দেব। আর শুনে রাখ ফাউল মেয়ে, আমার তোর মতো ধার করা লাগবে না। নিজের কাছেই নোনতা পানির ফ্যাক্টরি আছে, ওগুলোর টেস্ট তোর রুচির থেকেও ভালো। মীর আবৃত রাজ স্যারের চেম্বারটা কোথায়? নার্স হাত তুলে দেখিয়ে দিতেই প্রায় 60 বছরের মানুষটি তার মেয়েকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে একজন তাদের থামিয়ে দিল। আপনার সিরিয়াল নম্বর কত? অ্যাপার্টমেন্ট নেওয়া আছে? লোকটি বয়সে প্রবীণ, কথা বলতে গিয়ে জড়িয়ে গেল। আসলে স্যার, আমরা তো গ্রাম থেকে আইছি। আমার এক পরিচিত ভাই কইছিল আজ আসলে স্যারের দেখা পাওয়া যাবে। লোকটার কণ্ঠের সঙ্গে সঙ্গে বিরক্তি চেপে ধরে। এটা কি মগের মুলুক নাকি? আসলেন আর স্যারকে পেয়ে গেলেন। জানেন ওনার ভিজিট কত? আর ঘড়িতে দেখছেন কয়টা বাজে? সব ছুটি। এসব অশিক্ষিত কোথা থেকে আসে কে জানে। কাল গুনে গুনে 4200 টাকা রেডি করে আসবেন, আমি ব্যবস্থা করে দেবো। এখন দৌড় হন। লোকটি কি বলবে বুঝে উঠতে পারছিল না। আসার সময় তো এত টাকা সঙ্গে ছিল না। কাল ধান বিক্রি করে যা পেয়েছিল তাই নিয়েই আজ মেয়েকে সঙ্গে করে ঢাকায় এসেছে। এত পথ এত কষ্ট শেষে কি তবে খালি হাতে ফিরতে হবে? তার পাশে মেয়েটা দাঁড়িয়েছিল পুতুলের মতো। দেখতে বয়স কতই বা হবে, 19-20। এই বয়সে এই নিষ্পাপ ফুলের গায়ে কত আঘাত লেগে মেয়েটা কাঠের পুতুল হয়ে গেছে। চোখ দুটো এক বিন্দুতে স্থির, সেই দৃষ্টিই এখনো বদলায়নি। ওয়ার্ড বয় আবার রুক্ষ কণ্ঠে বলল। কি রে বাপ, বাংলা বুঝিস না? যা না কেন? কি হচ্ছে এখানে? ওয়ার্ড বয় চমকে উঠল। স্যার আপনি আপনি জাননি? লোক আবরিত দৃষ্টি গিয়ে পড়ল মেয়েটি আর তার বাবার ওপর। কোনো সমস্যা হয়েছে? লোকটি ঢোক গিলে পড়ল। মীর আবৃত স্যারের কাছে আসছিলাম। আবরিত এক মুহূর্ত দেরি করলো না। ভিতরে আসুন, আমি মীর আবৃত। এই কথাটা বলেছে চেম্বারের দিকে এগিয়ে গেল। যেতে যেতে ওয়ার্ড বয়ের দিকে একবার তাকিয়ে কঠোর স্বরে বলল। চেম্বার থেকে বের হওয়ার পর যেন আর কোনোদিন তোমার মুখ আমি না দেখি। জাস্ট গেট আউট। সন্ধ্যার সময় সাজের এই বাড়িতে সবচেয়ে ভালো সময় কাটে। কাটবে না কেন? এই সময় যে বাড়ির সব পুরুষ জাতি বাইরে থাকে।
মা চাচিদের ফাঁকি দেওয়ার সাজে কাছে 9-6 বিষয়। ওইটা কোনো ব্যাপার হলো নাকি? বিকেলে ঠান্ডা জলে পড়ায় সাজের অবস্থা খানিকটা নাজেহাল আছে। যদিও খুব একটা সমস্যা হয়নি, গরমের দিনে এমনিতেই বিকেলে গোসলটা সারে সে, বরং ভালোই হয়েছে। এই অজুহাতে পুরো সপ্তাহে জ্বরের অভিনয় করে বাড়িতে থাকা যাবে। আর শরীর কিভাবে গরম করতে হয় সেই বিদ্যেটুকুও সাজের অজানা নয়। তার জন্য দরকার হবে মাত্র 1 কোয়া রসুন। সাজ রুমে যেতেই হঠাৎ তার বান্ধবী ডালিয়ার কল আসে। নাম তার ডালিয়া হলেও সাজ তাকে ভালোবেসে ডায়রিয়া বলে ডাকে। ভালোই যায় ওই মেয়ের সাথে এই নাম। ডালিয়া সাজের পার্সোনাল ঘটক। একটা প্রেমের লাইন কেটে গেলে ডালিয়া আর একটা ধরিয়ে দেয়। সকালে উঠেই ডালিয়াকে সে রাজার কথা জানালো। রাজাকে কলও করেছিল, ওই হারামজাদা তাকে ব্লক করে দিয়েছে। যাক, আরও কত ভালো আসবে জীবনে। এমনিতেও ওই শালার মুখে গায়ে গন্ধ ছিল। ভালোই হয়েছে নর্দমাটা কেটে পড়েছে। ডালিয়ার ফোন রিসিভ করতে সে বলল, দোস্ত, তুই তোর বাড়ির নিচে আয়। ওই যে স্বাধীন নামে ছেলেটা আছে না, সে তো অনেক দিন ধরেই আমার কাছে তোর কথা বলিয়ে রেখেছিল। ওটাকে আজকে তোর কথা বলেছি, পরে রাজি হয়ে গেল। তো তুই তোর বাড়ির নিচে আয়, ওই ঝোলাকে সঙ্গে করে নিয়ে এসেছি। বললো তোর সাথে দেখা করবে। ভাই, এই ছেলে তো দেখতে একেবারে শাহরুখ খানও ফেল। তোদের বাচ্চা হলে তো বিশ্বের সবচেয়ে সুন্দর বাচ্চা হবে। আয় মা, জলদি নিচে আয়। ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে গেছে, তোকে একবার দেখেই চলে যাবে। আরে বাল, আমায় না জানিয়ে আনলি কেন? কালকে রাতে আইজান ভাইয়ের কাছে রাজাকে চুমু খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছি। তুই চাস আমি মরি না কেন, তাই না? আরে বোকা, কিচ্ছু হবে না। কেউ দেখলে বলবি আমি তোকে আজকে নোটস দিতে এসেছিলাম। আর এই ছেলে আমার নানানো ভাই। না না তো ভাই। একটা হলেই হলো, এইবার আয়। সাজের দিল আবারও গার্ডেন। এই একেবারে তৈরি হয়ে ফিটফাট পারফিউম লাগিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। আসার সময় সাইরা শেখকে জানাই সে নিচে ডালিয়ার নোট নিয়ে অপেক্ষা করছে। সাইরা সেই কথাটা শুনে বলে, মেয়েটাকে ঘরে আসতে না বলে বাইরে থেকে বিদায় করবি? তুই কি সাঁঝ আমার পেটেই জন্মেছিস? মনে তো হয় না। সাজ পাত্তা না দিয়ে নিচে চলে গেল। মায়ের ইন্ডিয়ান সিরিয়াল দেখা মাথা খারাপ হয়ে গেছে। গেট থেকে বের হয়ে পিলারের ওই দিকে দেখলো সে, ওখানে দাঁড়িয়ে আছে ডালিয়া আর স্বাধীন। বাইরের ল্যাম্পপোস্টের আবছে আলো ছেলেটার মুখে পড়েছে। আহা, এত হ্যান্ডসাম একটা ছেলে কি করে হতে পারে? এই ছেলে তো আর কলেজের সকলের ক্লাস, এমনকি সাজেরও। তবে শুরুর দিকে তাকে পাত্তা দেয়নি। যাক, এখন এটাকে প্রেমে ফেলে শোধ তুলবে সে। সাজ ছেলেটার সামনে যেতেই বুকে ধুকপুকানি বেড়ে গেল। এই সাজ, আমাদের দুলাভাই কিন্তু তোকে একটা জিনিস দিতেই এই সময় এত রিস্ক নিয়ে এসেছে। এই স্বাধীন ভাই, বের করেন না। স্বাধীনের অস্থিরতা লাগছে। সে পকেট থেকে একটা বাক্স বের করলো। সেটা সাজের হাতে তুলে দিতেই ডালিয়া পুনরায় বলে, ভাই, এমনি দিলে তো হবে না, একটু পরিয়ে দেন। না পরিয়ে দিলে প্রেমের শুরুটা তো নিরামিষ হবে। স্বাধীনের নিজের না জানি কেমন ফিলিংস হচ্ছে। সে বক্স খুলে সাজকে বলল, হাত দাও। সাজ লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে ডালিয়া বলল, ওই হই রে, কি লজ্জা কি লজ্জা। সাজ হাত দিতেই স্বাধীন তাকে যত্ন নিয়ে ঘড়িটা পরিয়ে দিল। সাজ লজ্জা পেয়ে মুখ হাত দিয়ে হাসলো। এইটুকু দৃশ্য দেখা মাত্রই আর্জান শব্দ করে ল্যাপটপটা বন্ধ করে দিল। এতক্ষণ ধরে অফিসে বসে সে সাজের ড্রামা দেখছিল। এক মুহূর্ত থেমে আবার ল্যাপটপটা খুললো। সিসি ক্যামেরায় ফুটেজে পেছনে টেনে নিল। তার মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠেছে। ঘন শ্বাস ফেলে সে ফুটেজটাকে রিভার্সে চালিয়ে ঘড়ি পরিয়ে দেওয়ার দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখলো। ঠিক এক জায়গায় এসে জুম করলো, আবার দেখলো, আরেকবার। শেষ পর্যন্ত আর সহ্য হলো না, ল্যাপটপটা পুরোপুরি বন্ধ করে দিল। চেয়ারের পিছনে ঘাড় হেলিয়ে চোখ বন্ধ করলো সে। এক হাত নিজের ঘাড়ে বুলিয়ে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না, বরং ভেতরের আগুনটা আরও তীব্র হয়ে উঠল। ঠিক তখনই তার পিএ ফাইল নিয়ে রুমে ঢুকতে আরজান ধমকে উঠল। মেয়েটা ভয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। আরজান উঠে দাঁড়ালো। কাঁচে ঘেরা 22 তলা উঁচু ভবনের বারান্দায় দরজায় এসে জোরে একটা আঘাত করে বাইরের দিকে তাকালো। তুই আসলে বোকা সাজ। যেখানে পুরো মির ইন্ডাস্ট্রিজ একটা আইটি কোম্পানি যারা সাইবার সিকিউরিটি দেয়, সেখানে তুই কিভাবে ভাবলি এবারের মেয়ে হয়ে ওই বাড়িতে ক্রাইম করবি আর ধরা খাবি না? হ্যাকারের বাড়িতে চুরি
বিষয়টা কেমন হয়ে গেল বলতো? সে ঠোঁট চেপে হাসলো। কাঁদতে হবে তোকে সাজ, খুব কাঁদতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি আসছি। আরবাস A330 বিমানটি কিছুক্ষণ আগেই বাংলাদেশের মাটিতে নরম স্পর্শে ল্যান্ড করেছে। এই বিশাল আকাশযানের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মীর আব্রাহাম তাজ। নামটা যেমন, দেখতেও তেমন। তার মতো এত সুদর্শন, এত বড়লোক পরিবারের সদস্য তো চাইলেই বেকার বসে থাকা জীবন পার করে দিতে পারে। সেখানে উনি এত বড় একটা পদ অর্জন করেছে নিজের যোগ্যতায়। তবে এয়ারপোর্টে তাকে দেখলেই মেয়েটির ভিড় জমে। যতটা সম্ভব মেয়ে মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে সে। করবে না কেন? তার মতে মিস্টার পারফেক্টের বউ হওয়ার কিংবা সঙ্গিনী হওয়ার যোগ্যতা কি সবার আছে? তার বউ এতে হবে অবশ্যই অনেক ট্যালেন্টেড, যাকে বলে বিউটি উইথ ব্রেন। খালি আবার যোগ্যতা হলে হবে না, একটু সুন্দর বউ না হলে তার আবার সাথে জমবে কি করে? লাগেজ হাতে নিয়ে টার্মিনালের ভেতরে ঢুকতেই পেছন থেকে হঠাৎ কারো দৌড়ে আসার শব্দ। ক্লান্ত গলায় ডাকতে ডাকতে মেয়েটি প্রায় হাঁপিয়ে উঠেছে। বিরক্ত হয়ে সে বলে উঠল, শুনছেন ক্যাপ্টেন সাহেব? কানের এমন বেহাল দশা নিয়ে কিভাবে ক্যাপ্টেন হয়েছেন বলেন তো? তাজ থেমে গেল। কান থেকে ধীরে এয়ারপড খুলে ভ্রু কুঁচকে তাকাতে মেয়েটির বুক ধক করে উঠল। তাজ মেয়েটির কাছে আসতে বলল, কাম হিয়ার। মেয়েটি ভয় পেয়ে গেল। ক্যাপ্টেন সাহেব আবার শুনে ফেললো না তো? সে নিচু হয়ে তাকাতেই তাজ বলল, কি সমস্যা? তুমি নতুন এসেছো? এয়ার হোস্টেস এভাবে দৌড়ায়? চাকরি দিল কে তোমাকে? আমি ড্যাম শিওর টাকা দিয়ে ঢুকেছো। চারিদিকে এখন সিন্ডিকেট শুরু হয়ে গেল বাবা। মেয়েটি তখনও নিচের দিকে তাকিয়ে আছে। বিরক্ত হলো তাজ। সে হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, স্টুপিড নাকি? জবাব নেই কেন? যার মধ্যে বদরতাই নেই সে কি করে এয়ার হোস্টেস হলো? কথা বলছো না কেন? নাকি আজকাল কি বাক প্রতিবন্ধীদেরও এয়ার হোস্টেস পদে নেওয়া হচ্ছে? ক্যাপ্টেন, আসলে সরি, আমার ছুটির দরকার ছিল। বড় স্যার বলল আপনাকে বোর্ডে ঢুকতে, যেহেতু আমি আপনার আন্ডারে। অপারেশনস ডিপার্টমেন্ট যাও। আমার কাছে কি? শুনেছি অপারেশনের ডিপার্টমেন্টের হেড আপনার বন্ধু। আপনি বললেই নাকি সে ছুটি দিয়ে দেবে। কয়দিন হলো চাকরির? মেয়েটি আঙুলে গুনতে শুরু করলো। দেখেই তেজ বলল, হাউ ননসেন্স! তোমাকে যে কে আমার আন্ডারে দিল? আদিকে মানুষ বানাবো নাকি প্ল্যান সামলাবো? ক্যাপ্টেন, কিন্তু আমি তো মানুষ। ঘরে দামি বাতি লাগিয়ে আয়নায় দেখো, তারপর বুঝতে পারবে। আর তুমি এসেছো একদিনও হয়নি, এখনই ছুটি? তোমার ছুটি ক্যান্সেল। এখন চোখের সামনে থেকে যাও। মেয়েটির মন ছোট হয়ে এলো। সে চলে যাওয়ার জন্য ঘুরতেই তাজ হঠাৎ জিজ্ঞেস করলো, এই যে বিমানবালা, নাম কি বললে না তো? আমি আয়রা। তাজ অপেক্ষা করলো না, চলে গেল। মনে মনে আবার রাগ দেখিয়ে বলল, এই আয়রা না বয়রা, এসব যে কই থেকে আসে, পুরোই রিডিকুলাস। হাই খুদা, খবর। হাই খুদা, দরকার হলে আজীবন ব্যাচেলার রেখো, তবু এসব মেয়ে মানুষ থেকে দূরে রাখো। এসবের সাথে আমার কথা বলারও রুচি আসে না। ওয়ার ইজ মাই পারফেক্ট ম্যাচ। বিয়ে বাড়ির আসর, চারিদিকে মানুষ আর মানুষ। মীর আরবি তেজের এখানে অস্থির লাগছে। এতে অসহ্যকর গরম। ফকিন্নির ঘরে ফকিন্নিগুলা। মেয়েকে তো আর বারবার বিয়ে দেবে না। একটু খরচ করলে কি এমন হতো? খালি বন্ধুর দূর সম্পর্কে জ্যাঠা বলে তার কথায় এখানে ফটোগ্রাফি করতে এসেছে। নইলে কি এই ফকিন্নির হারকিপ্টেদের বাড়িতে মীর বাড়ির ছেলের সস্তায় ছবি তুলে দিতে আসে? তেজের কপাল বেয়ে ঘাম পড়ছে। এখানে একটাও ফ্যানও নেই। একেবারে মনে হচ্ছে জাত ফকিন্নি এরা। তেজ একেবারে শিওর আছে এরা মেহমানদের গরুর মাংস দাওয়াত দেবে না, আর দিলেও ওটা নির্ঘাত নিরীহ রাস্তার কুকুরদের মাংসই হবে। এদের তো দেখে মনে হচ্ছে যা অবস্থা 720 টাকা কেজির মাংস খাওয়ানো সম্ভব নয়। সালা ছোট লোক। তেজ বকতে বকতে চারপাশে তাকালো। বউ নাকি এখনো আসেনি। ভাই তুই বহু মানুষ, আগে ভাগে এসে ছবি তুলে ঝামেলা মেটামিট করবি। এদিকে তুই কিনা তোমায় এক গাদা ময়দা লাগাতে ব্যস্ত পার্লারে। হঠাৎ তেজকে পেছন দিয়ে কে যেন ডাকলো। তেজ পেছনে ফিরতেই একটা ছোট্ট ছেলেকে দেখলো। বয়স বেশি না। সে মুখ বাঁকিয়ে তেজকে বলল, এই আঙ্কেল, ওই যে ওই রুমটা আছে না, চিতা, ওইখানে বউ আছে, যান।
ওনার পার্সোনাল ছবি তুলে দিয়ে আসেন গিয়ে। তেজের এবার সত্যি তেজে মাথা গরম হয়ে যাচ্ছে। একে তো কম টাকা দিচ্ছি, তার উপর পার্সোনাল ছবিও দরকার। আর পার্সোনাল মানে কোনো পার্সোনাল, একেবারে টু মাচ পার্সোনাল নাকি? এই ক্যামেরাম্যান হয়েও পড়লো ফ্যাসাদে। এমন নাকি তাকে আর এক ব্যাটার আমানতে টু মাচ পার্সোনাল ছবিও তুলতে হবে। নাউজবিল্লা। তেজ ক্যামেরা হাতে ছেলেটির দেখানো রুমে প্রবেশ করতে দেখলো বউ আয়নার সামনে বসে আছে। এই ঘরে ছবি তুলবে। 200 বছরের পুরনো ময়লা আবর্জনায় ঘর নোংরা। দেওয়ালে অবস্থা দেখে তেজের বমি আসছে। মেয়ে মানুষ এত নোংরা কেন ভাই? ঠোঁটে হাত দিয়ে লিপস্টিক ঘষে, সেই হাত মুছছে দেয়ালে। তার উপর আবার দেয়ালের মধ্যে কিসের সাদিয়ার নাম্বার দেওয়া। উফ আল্লাহ, এইবারের মতো বাঁচালে এই জীবনে, আর নয় এখানে। তেজ আর কিছু ভাবার আগে হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো। সে এতক্ষণ বইয়ের দিকে তাকায়নি, এইবার তাকালো। ব্যাপার, বাপরে বাপ, বাইরে জামাইয়ের ছবি দেখছিল তেজ। কোথায় আগরবাতি আর কোথায় মোমবাতি। এই হীরা কিনা ওই বুড়ো কাউয়া নিয়ে যাবে? তেজের একটু কষ্ট অবশ্য হলো, তবে এই মেয়েকে তো ওই বুড়া থেকে তার সঙ্গে বেশি মানাবে। জীবনে কত মেয়েই তো ভালো লাগলো, কিন্তু প্রেম করতে পারলো আর কোথায়? এখন যে একটা বিয়ে করবে তাও হচ্ছে না। হবে কেমন করে? মীর ইন্ডাস্ট্রির সিইও বিয়ে না করলে কি বাকিদের বিয়ে করার সৌভাগ্য হবে? তেজের আফসোস হচ্ছে। ঠিক বয়সে বিয়ে করলে এতদিন নাতি নাতনির ঘরে নাতি নাতনিকেও দেখা তার শেষ হয়ে যেত। মনে হয় না এই মরার কপালে খোদা বিয়ে লেগেছে। এই মেয়ের বাড়ি ছেলেদের এত বড়লোক বানাতে গিয়ে খোদা বোধ হয় বিয়ের বিষয়টাই আউট করে দিয়েছে ভাগ্য লিস্ট থেকে। ওই যে একভাবে দিয়ে অন্যভাবে মারা দেওয়ার যে ব্যাপারটা। তেজ হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে বউকে বলল, এখানেই ছবি তুলবেন? তৎক্ষণাৎ উত্তর এলো, আমাকে পালাতে সাহায্য করবেন? কি? হ্যাঁ প্লিজ, আমি ওই বুড়ো বউ হতে পারবো না। ওই বুড়ো আমার সঙ্গে তাল মিলিয়ে রোম্যান্স করতে পারবে নাকি? এক পা তো কবরে চলে গেছে, আপনি সাহায্য করুন। একে তো ফটোকপি করছি, তাও টাকা কম দিচ্ছেন। তাতে আফসোস নেই, টাকার প্রতি ইন্টারেস্টও নেই। আল্লাহ টাকা দেওয়ার বেলায় আমার সঙ্গে কিপটামি করেননি। যাই হোক, আমি এসব করতে পারবো না। টাকা কম হয়েছে বলেই মেয়েটি তার ব্লাউজের মধ্যে হাত দিতে গেলেই তেজ কড়াক করে বলে উঠল, এই কী সব করছেন? নাউজুবিল্লাহ। কি করলাম? টাকা বের করছি। তেজ পেছন থেকে ঘুরলো, মনে মনে বলল, টাকা রাখার জায়গার অভাব পড়েছে। তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে তখন কলেজের ছাত্র। কলেজে থাকাকালীন এক জুনিয়র ছেলে ভর্তি হয়। একদিন তাকে হেভি র্যাক দেওয়ায় তেজ আর তেজের বন্ধুরা মিলে প্যান্ট খুলিয়ে নীল ডাউন। সেইবার ওই কালুয়াই সাদা আন্ডার প্যান্টের নিচে 500 টাকা পেয়েছিল। ভাবা যায়, মানুষ বন্ধুদের থেকে 500 টাকার নোট বাঁচাতে গিয়ে কোথায় লুকিয়ে রাখে। ওটা পুরুষদের হিসাব কিন্তু এখন। তেজ ভাবনা থামিয়ে দিল। ছি, এত কালা মাইন্ডের হলে জীবনও কালা হয়ে যাবে। আপাতত এই ঝামেলা থেকে মুক্তি চাইছে। সে মেয়েটিকে বলল, আমার সময় নষ্ট করার মানে হয় না, আমি গেলাম। মেয়েটি 200 টাকার একটা নোট তেজকে ধরিয়ে দিয়ে বলল, 50 টাকা রাখেন, বাকি 150 ফেরত দিন, তবুও আমাকে উদ্ধার করেন। তেজ 200 টাকার নোটের দিকে একবার, অন্যবার মেয়েটির মুখের দিকে তাকালো। মাইরি, এইসব কোন পরিবার থেকে উঠে এসেছে? সে তৎক্ষণাৎ মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমরা আসলেই বাংলাদেশি তো? কেন, ইন্ডিয়ান মনে হচ্ছে নাকি? তেজ গলা খাঁকারি দিয়ে হঠাৎ মেয়েটি তার হাতে ধরে বলল, প্লিজ বাঁচান, আমি তো আপনার বইয়ের মতোই হব। প্লিজ পালাতে সাহায্য করুন। হোয়াট দ্য হেল ইজ দিস? আজ রাতে বোধহয় সাজের ঘুম আসবে না। সে বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে। এই প্রথম কোনো ছেলে তাকে কিছু দিল। সাজ স্বাধীনকে দিয়ে সংসার সাজাতে ব্যস্ত। আচ্ছা, আর তাদের কয়টা বাচ্চা হবে? স্বাধীনকে বিয়ের পরও তাকে এতগুলো ভালোবাসা দেবে, নাকি তখন সব ভালোবাসাগুলো বাচ্চাকেই দান করে দেবে? ইস, হিংসে হচ্ছে সাজের। এমন হিংসুটে মা জগতে কেউ কবু এর আগে দেখেছে? তবে ছেলেটার বয়স একেবারে কম। বিয়ে করে চাকরি এত জলদি জুটাবে কেমন করে? পরে তো দেখা যাবে তার দজ্জাল ভাইগুলো বিয়ে ভেঙে দিয়েছে। এখন তো বিকল্প ব্যবস্থা করতে হবে সাজকে একটা। আর একটা মজনু জোগাড় করতেই হবে, নইলে ভাইয়েরা এটাকে তাড়িয়ে দিলে আর একটা ম্যানেজ করবে কি করে? তৎক্ষণাৎ সে ডালিয়ে তো আর একা একা এত কিছু সামলাতে পারবে না। এমনিতে মেয়েটা একটার পর একটা ছেলে ম্যানেজ করে দিচ্ছে, বিনা বেতনে খাটুনি। আহারে, ছেলে খুঁজতে খুঁজতে ডালিয়ার একেবারে ডায়রিয়া হয়ে যাওয়ার দশা। সাজ হাতে দূরবীনটা তুলে নিল। এটা গত বছর মেজো আব্বু তার জন্মদিনে গিফট করেছিল। মেজো আব্বু সাজকে বলেছিল,
এইবার পরীক্ষায় পাশ করতে পারলে যা খুশি তাই দিব। সাজ তখন বলেছিল একটা প্রেমিক চাই তার। পাশেই আরজান ভাই দাঁড়িয়েছিল। সেই কথা সাজের বলতে দেরি, গালে চড় পড়তে দেরি হলো না। সে কি কান্নাকাটি করে সাজের সেই দিন। তারপর মেজো আব্বু সাজকে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, থাক, কাঁদে না মা, তোমার পরীক্ষায় পাশ করতে হবে না। তুমি কেবল বলো তোমার কি চাই। সাজ সেদিন ভেবেচিন্তে একটা দূরবীন চেয়েছিল। ওই বজ্জাত আরজান ভাইটা সেই দূরবীন দেখে জিজ্ঞেস করেছিল। এই দূরবীন দিয়ে কাকে দেখবে? সাজ প্রথম একটু ভয় পেয়ে গেছিল। মিথ্যা চোখের জল ফেলেছে ফিফটিতে এই দূরবীন নেওয়ার জন্য। বিষয়টা কি আরজান ভাই বুঝে গেল নাকি? তাছাড়া এই দূরবীন কেন নিয়েছে এটা যদি আরজান ভাই যদি জানতো, একেবারে ড্যাম শিওর ওপরওয়ালার দরবারে লাথি মেরে পাঠাতো। তবে 1 বছর হয়ে গেল, মূর্খ লোকটা এখনো বুঝলো না এই দূরবীন যে সাঁঝ রাতের আকাশে নক্ষত্র নয়, বরং তার আশেপাশে প্রতিবেশীদের ঘরে নক্ষত্রগুলোকে দেখার জন্য কিনেছে। বিকেলে কিংবা সন্ধ্যায় এই দূরবীন দিয়ে সাঁঝ ছাদে আসে, এসেই দেখে আশেপাশে ফ্ল্যাটে কোনো ছেলে উঠেছে কিনা। আগে সাঁঝেদের পাশের বিল্ডিংয়ে ব্যাচেলার ছেলেরা থাকতো। মাইরি কি জোস দেখতে ছেলেগুলো। জানালা খোলা থাকলে সাঁঝ তাদের ছাদের আড়াল থেকে দূরবীন দিয়ে দেখতো। আহা, ওই ছেলেদের পোশাক চেঞ্জ করার দৃশ্য কবি নিজে দেখলেও ফিদা হয়ে যেত। বেশিরভাগ সময় ডালিয়া আর সে একসঙ্গে বসে বসে এইসব অসভ্যগিরি করতো। আর দুইজন যে কী পরিমাণে ছেলেগুলোকে নিয়ে দুষ্ট গসিপ করতো, তবে সেই সুখও বেশি দিন কপালে স্থায়ী হলো না। একদিন বিকেলে ডালিয়ার সাজ পাশের বাড়ির ছেলে দেখতে ব্যস্ত হয়। ছেলেটা তখন গায়ের শার্ট খুললো, কেবল প্যান্ট বদলে লুঙ্গি পরবে। ঠিক সেই সময় সাজ দূরবীন ডালিয়ার থেকে কেড়ে নিয়ে বলল, তুই উপরের পার্ট দেখছিস না, এবার আমি নিচের পার্ট দেখবো। বলতে দেরি, তবে জমের দুয়ারে যেতে আর দেরি হলো না। আরজান ভাই একেবারে শটান হয়ে পেছনে দাঁড়িয়েছিল। কালো ব্লেজারটা পরা, চোখে সানগ্লাস, পকেটে হাত মোজা মিস্টারের। এমন ভাব ধরে দাঁড়িয়েছিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অথচ সেদিন ছাদ থেকে ছুঁড়ে ফেলেছিল সে সাজের দূরবীনটা। সারা রাত সুইমিং পুলে বসিয়ে রেখেছিল সাজকে। ডালিয়া বাসায় ফোন করে সব জানিয়ে ওকে উদম কেরানি খাওয়ায়। তেজ ভাই এসেছিল একটু সাজকে বাঁচাতে। শেষে এই রাত্রিবেলায় দুটোকে ডুবিয়ে জল খেতে হয়েছে। 2 সপ্তাহের মতো সেইবার জ্বরে আক্রান্ত ছিল। সুস্থ হয়ে ছাদে গিয়ে দেখলো ব্যাচেলার বাড়িতে আর কোনো ছেলেই নেই। ভাই নাকি ওদের বাড়ি ছাড়া করেছে। প্রাণ ভাই সাজের দূরবীনটা গোপনে ঠিক করে এনে দেয়, নইলে ওটার ল্যাটাও চুকে যেত। এখন আর সাজ যখন তখন দূরবীন বের করে না, লুকিয়ে রাখে। একেবারে আরজান ভাই যখন অফিসে থাকে ঠিক ওই সময় বের করে। বুঝতে হবে এখন সাজের মাথায় অনেক বুদ্ধি। সাজ চারিপাশে দূরবীন দিয়ে খোঁজ চালায়। হঠাৎ নতুন বিল্ডিংটার দিকে চোখ যায় তার। 5 তলার শেষ রুমটার বাতি জ্বালছে, জানালা একটা খোলা। সাজ আরও ভালো করে চেষ্টা করে দেখার। ওমা, এত জলদি বাসা ভাড়া হয়ে গেল। ইস, কত কত খবর এখন মিস করে ফেলেছে এই সাজ। সাজ ছেলেটির মুখ দেখতে পাচ্ছে না, কেবল শরীরটা দেখা যাচ্ছে, গলা অবধি আর কি। ছেলেটার হঠাৎ শার্ট খুলে ফেলে, হাতে লুঙ্গি তুলে প্যান্টে চেনে হাত দিতেই হঠাৎ কে যেন টেনে নিয়ে যায় তার হাত থেকে দূরবীনটা। মুখে তৎক্ষণাৎ একটা বিরাট অঙ্কের গালি চলে আসে, কিন্তু মুখ থেকে তা বের হওয়ার আগেই দেখলো চোখের সামনে আরজান ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরির টকবকের লাভা, ছুঁলেই হাতে ফসকা পড়ে যাবে। আরজান দূরবীনটা হাতে নিয়ে একই স্থানে তাকায়, দেখতে পায় এক ছেলে লুঙ্গি বদলাচ্ছে। আর তার মানে সাজ এই রাতের বেলায় এইসব করছে। তার রাগের মাত্রা আরও বেগ পায়। সে দূরবীনটাকে আছাড় মেরে ভেঙে সাজের গলার মুহূর্তে চেপে ধরে বলল, কলিজার সাইজ দিনকে দিন বড় হচ্ছে তোর। এই কলিজা বের করে মাংসের দোকানে সস্তায় সেল করতে আমার কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। তুই কি চাস মেরে ফেলি তোকে আমি? কলিজাটা বের করি? অনেক ছেলে দেখার শখ তোর। তোর পার্ট দেখবি পুরুষ মানুষের? আবার পার্ট? না না, ওইসবে কি তোর পোষাবে? তোর তো দরকার নিচের পার্ট। সাজের দম বন্ধ হয়ে আসছে, যন্ত্রণায় চোখ দিয়ে পানি বের হচ্ছে। আজকে শিওর মারা পড়বে এই লোকের হাতে। সাজের একেবারে যখন নাজেহাল অবস্থা, ঠিক তখনই তাকে ছেড়ে দেয় আরজান। রাগের মাথায় জলদি শার্টের হাতা বোতাম খুলে কোনোই অবধি গুটিয়ে সাজকে মুহূর্তে তাকে আলগোছে জোর করে কোলে তুলে নিল। সাজ তখনও ভয়ে একেবারে পাথর, ভয়ের সব একেবারে জমে যাচ্ছে। ঠিক তখনই আরজান বলল, দূরবীন তো ভেঙে গেছে, পরের সিনটা মিস হয়ে গেল তাই না? ডোন্ট ওয়ারি, আমি তো পুরো ফিল্মই তোকে দেখানোর জন্য আছি। আরজান জোর করে সাজকে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দরজাটা লক করে দিল। তারপর দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে ইঞ্জিন স্টার্ট করলো। গুলশানে আরজানের নিজস্ব ডুপ্লেক্স বাড়ি আছে, যাকে সাধারণ বাড়ি বললে ভুল হবে। পুরো ঘরটাই কাঁচের ঘেরা, তবে সস্তা কোনো কাঁচ নয়।
এমন বিশেষ ধরনের কাজ যার ভেতর থেকে বাইরে সব দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে কিছুই বোঝা যায় না। এই অদ্ভুত বাড়ির নাম আরজান রেখেছে, ব্ল্যাক ফ্রাল। সাজেদ কখনো জানা হয়নি এই নামের অর্থ কী। হয়তো কালো মুক্তোর মতোই আরজান ভাইয়ের মনটাও কালো, সেটা সবাইকে বোঝাতেই এমন রাখা। কিন্তু এখন সে এসব ভাবার সময় নেই তার। আবারও সে বিপদে পড়েছে। বিপদটাই তার সবচেয়ে উত্তম সঙ্গী, যাকে সে কখনোই চায়নি, অথচ সে কখনো তাকে ছেড়ে যায়নি। গাড়ি গেট পেরোতে সাজ হঠাৎ চেঁচিয়ে উঠল। ভাই, সত্যি বলছি, আমি আকাশের নক্ষত্র দেখছিলাম। কাল আমার বিজ্ঞান প্রজেক্ট আছে অস্ট্রোলজির উপর, রিসার্চ করতে ছাদে উঠেছিলাম। আর্জেন্ট ঠান্ডা গলায় বলল। ওটা দূরবীন ছিল, নক্ষত্র দেখার দূরবীন যন্ত্র নয়। বলে সে গাড়ির গতি বাড়িয়ে দিল। ভয়ে কাঁপা কাঁপা গলায় সাজ আবার বলল। এই রাতের বেলায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো উত্তর এলো না আরজানের। চোয়াল শক্ত হয়ে আছে, রাগ চেপে রাখায় আগ্নেয়গিরির মতো সাজের মাথায় হাজারটা প্রশ্ন করছে। আর অপরাধটাই বা কি? সে তো এখনো পাশের বাড়ির ছেলেটার নিচে পাটটা ভালো করে দেখতেই পারেনি, তাই বলে আরজান ভাই এত রাগ করবে কেন? আর এটা কি তার অফিস থেকে ফেরার সময়? আজ হঠাৎ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো কেন? ব্ল্যাক পার্লের গেটের পার্কিং প্লেস সরাসরি আন্ডারগ্রাউন্ডে। সেখানে আরজান গাড়ি থামালো। ইঞ্জিন বন্ধ হওয়ার আগে দরজা খুলে সাজকে প্রায় টেনে নামিয়ে আনলো সে। মেয়েটা ছটপট করছে একেবারে সদ্য জন্মানো ছাগল চড়ার মতো। একে সামলানো তো দূরের কথা, সহ্য করাই দায়ী। সাজ যেতে অস্বীকার করতেই আরজান আর দেরি করলো না, মধ্যে তাকে কোলে তুলে নিল। ঢুকে পড়লো একটা ব্যক্তিগত লিফটে, যেটা সোজা তার বেডরুমে গিয়ে খোলে। এই লিফটের পাসকোড আরজান ছাড়া আর কেউ জানে না। দরজা খুলতে এসে সাজকে ধাক্কা মেরে মেঝেতে ছুঁড়ে ফেললো, কিন্তু সাজ প্রস্তুত ছিল, জানতো এমনটাই হবে, তাই কান্নার অভিনয় বাড়িয়ে দিল কয়েক গুণ। তাতে কোনো কাজ হলো না, বরং লোহার মতো শক্ত হাতের একটা চড় এসে পড়লো তার গালে। শীতের টমেটোর মতো লাল হয়ে উঠল মুখটা। এবার আর অভিনয় নয়, সাজ সত্যিই ভয় পেয়ে গেল। এমন রাগী আরজান ভাইকে সে কোনোদিনই দেখেনি। মনে হচ্ছে আজ বুঝি তাকে সত্যি শেষ করে দেবে। বুকের ভেতর কলিজা কাঁপছে। হঠাৎ আরজান নিজের গায়ের ব্লেজার খুলে ফেললো, এসি চালু করে দিল সর্বোচ্চ গতিতে। তারপর ওয়াইন কুলারের একটা দিকে এগিয়ে গিয়ে একটা বোতল বের করলো। কর্ক স্ক্রু ঘুরিয়ে ঢাকনাটা খুলে ধীরে এসে ডিভানে বসলো, গায়ে এলিয়ে। সাজ উঠে দাঁড়াতে যেতেই আরজানের কণ্ঠ ভারী হয়ে উঠল। উঠতে বলেছে? সাজ ভয় পেয়ে আবার মেঝেতেই বসে পড়ল। অসহায় চোখে তাকিয়ে কাঁপা গলায় বলল। উঠলাম কই, পা ব্যথা করছিল, তাই একটু নড়ে চড়ে বসলাম আর কি। আরজানের ঠান্ডা কণ্ঠ কিন্তু ধারালো। নড়ার অনুমতিও তো দেয়নি। সাজ মুখ বাঁকালো। আরজান ভাইকে আপাতত দৃষ্টিতে শান্ত লাগছে, কিন্তু মনে হচ্ছে না আজও মারবে। সাহস করে বলল। ভাইয়া, আমার গলা শুকিয়ে গেছে, একটু লাল কোক দেন না। এসব তুই খেতে পারবি না। আমি সব খেতে পারি, কতবার খেয়েছি, মানে কোক। আরজানের চোখ হঠাৎ সাজের হাতের ঘড়ির দিকে গেল। সে মদের গ্লাসটা আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলল। কতক্ষণই সহ্য করতে পারবি? কি? একটু থেমে ঠান্ডা স্বরে যোগ করল। মীর বংশের মানিজ্য শেষ করার ব্রত নিয়েছিস নাকি? সাজ গলা শক্ত করে বলল। তাহলে একটা বিয়ে দেন আমাকে তো করেন। আরজান ঠোঁটে কোণে তাচ্ছিল্য হাসি খেলালো। তোর অনুমতি নিয়ে আমাকে বিয়ে করতে হবে? বলেই সে এগিয়ে এলো। মুহূর্তে সাজের বাঁ হাতটায় মুঠোয় শক্ত করে চেপে ধরলো। তীব্র ব্যথায় সাজ কুঁকড়ে উঠল। ভাই, আর একবার ব্যথা দিলে বাড়ির সবার কাছে বিচার দেব। আরজানের চোখে কোনো ভ্রুক্ষেপ নেই, কণ্ঠ নিঃস্পৃহ। যা মন চায় কর। আরজানের শক্ত হাতের ছাপ স্পষ্ট হয়ে গেছে সাজের কবজিতে। ঘড়িটা প্রায় ঢেবে গেছে চামড়ার ভেতরে। ব্যথাটা তীক্ষ্ণ জ্বালাময়, কিন্তু শাস্তির বেলা আরজান কখনোই সহনশীল নয়। সাজের চোখের কোণে জল জমতে আরজান হঠাৎ ধাক্কা দিয়ে তার হাত ছেড়ে দিল। সে উঠে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কয়েক সেকেন্ড নীরবে বাইরের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়লো, যেন নিজেকে সামলাচ্ছে। তারপর সিগারেটটা মেঝেতে ফেলে দিয়ে পায়ের নিচে পিষে দিল। পরক্ষণে সে সাজের সামনে এসে হাঁটু গেড়ে ঝুঁকে বসলো। একবার তাকালো, পরের মুহূর্তে চেয়ার শক্ত করে গালে আর একটা চড় বসিয়ে দিল। বলেছিলাম না এ বাড়িতে প্রেম নিষিদ্ধ? তাহলে বারবার নিষেধের দেয়াল টপকে যাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? খুব সাহস হয়েছে? বারে, আমিও তো সাহসের শেষটা দেখতে চাই। সেই সাজের থুতুনি চেপে ধরলো। মন তো চাইছে তোকে জ্যান্ত কবর দিই, কিন্তু মারবো না, একেবারে মারবো না। ঠান্ডা হাসি খেললো ঠোঁটে। আমি ধীরে ধীরে শাস্তি দিতে ভালোবাসি। তুই মরবিও না, আর সহ্য করতে পারবি না। তুই তোর ভাগ্য নিজে লিখছিস। হঠাৎ খপ করে আবার তার বাঁ হাতটা চেপে ধরলো আরজান। ওই ছেলে হাতটাই ধরেছিল, তাই না? চোখ সংকীর্ণ হয়ে এলো। তুই কার সম্পত্তি জানিস?
তোর স্বামীর আমানত তুই, অন্য কেউ যত দূরে থাক, তোর দিকে তাকানোর অধিকারও নেই কারো। সে দাঁতে দাঁত চেপে বলল, অন্যের আমানত নষ্ট করেছিস তুই। তোর স্বামীকে বিয়ের পর আমরা কি জবাব দিতাম বল? সব অপবিত্র করে দিলি। একটু থেমে ভয়ঙ্কর শান্ত স্বরে যোগ করলো, এবার কে বাঁচাবে তোকে সাজ? চরম খেসারত দিতে হবে তোকে, বুঝলি? বলেই সে লাইটার বের করলো। আগে সাজের কবজি থেকে ঘড়িটা খুলে নিল, একবার তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ওটা পরে দেখবো, আগে তো এই ঢ্যাঁড়সটাকে দেখি। লাইটারের আগুন জ্বলে উঠতেই সাজ ভেতরে ভেতরে ছটপট করতে লাগলো, কিন্তু আর্জেনের শক্ত হাতে পুরো শরীর বন্দি, এক বিন্দু নড়ার সুযোগ নেই। সে বুঝে গেছে তার সঙ্গে কি হতে চলেছে। ভাঙা গলায় আর্তনাদ করে এলো, ভাই আপনার পা এগিয়ে দিন, পায়ে ধরে ক্ষমা চাইবো, তাও ছেড়ে দেন না। হাউমাউ করে কাঁদতে লাগলো। এবার পরীক্ষাতেও পাশ করে দেখাবো, দয়া করে ছেড়ে দিন, দয়া করে। তাতে কোনো কাজ হলো না, বরং আর্জেনের রাগ আরো বেড়ে গেল। মেজাজ পুরোপুরি ছিটকে পড়লো। সে লাইটার জ্বালিয়ে সাজকে শক্ত করে চেপে ধরলো আর নির্দয়ভাবে তার হাত পুড়িয়ে দিল। এক ফোঁটাও মায়া নয়, আগুনের চামড়া পুড়তে পুড়তে সে উন্মাদের মতো করতে লাগলো। যন্ত্রণা হচ্ছে? ওর চেয়ে তীব্র যন্ত্রণা আমাকে দিয়েছিস তুই। আমি তো শুধু তোর হাত পুড়িয়েছি, তুই আমার বুক পুড়িয়েছিস। পুরো হাত নিয়ে তুই বেঁচে থাকতে পারবি, কিন্তু আমাকে তো তুই মেরে ফেলেছিস সাজ। আমার কথা অমান্য করে আমায় খুন করেছিস, বুকটা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস। কণ্ঠ ভারী হয়ে এলো, তোর ক্ষত সবাইকে দেখাতে পারবি, কিন্তু আমারটা আমি কেমন করে দেখাবো বল? সাজ প্রায় মরার মতো হয়ে গেছে। অসহ্য ব্যথায় সে চিৎকার করছে, ছটপট করছে। মুক্তি পাবার জন্য নড়াচড়া করতে যেন যন্ত্রণা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ আরজান তাকে ছেড়ে দিল। এক মুহূর্তের জন্য সাজ ভেবেছিল এটাই বুঝি মুক্তি, কিন্তু না। আরজান ড্রয়ার খুলে দুটো টিয়ার গ্যাস বের করলো। সাজ চিনতে পারেনি এইগুলো কি। পরক্ষণে ঘরটা ধোঁয়ায় ভরে গেল। হাতের পোড়া যন্ত্রণার ওপর এখন যোগ হলো শ্বাসরোধ করা আগুনে ধোঁয়া। বুক ধুকপুক করছে, শ্বাস নিতে পারছে না, চোখ মুখ জ্বলছে, পানি ঝরছে অবিরাম। এখানে থাকলে সে মরে যাবে। আরজান তাকে আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু ধোঁয়ার ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। হেঁচড়ে হেঁচড়ে সে দরজার দিকে এগোলো। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগলো। চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বুঝতে পারলো সামনেই আরজান ভাই। ভেঙে পড়ে মিনতি করলো, মাফ করুন ভাই, আমার কোনোদিনও ভুল হবে না, খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না, আমাকে এখান থেকে বের করুন। সে আরজানের পা ধরে ফেললো, বারবার কাঁদতে কাঁদতে অনুনয় করলো, কিন্তু সামনে থেকে কোনো উত্তর এলো না। পরক্ষণে আরজান তাকে নির্মমভাবে ধাক্কা মেরে সরিয়ে দিল। নিজে বাইরে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দিল। মেঝের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, এটা কেবল শুরু সাজ। আমি আমার ক্ষেত্রে তোকে শাস্তি দেওয়ার কোনো কম্প্রোমাইজ করবো না, কারণ আমি ভাগাভাগি অপছন্দ করি, আর তুই অপছন্দকে পছন্দ করিস। বিয়ে বাড়ির আসরটা আজ বিচারের মঞ্চ। চারিপাশে গিজগিজ করছে মানুষ। সবাই মুরব্বির গাছে চোখে মুখে চাপা রাগ আর কৌতূহল। মাঝখানে একটা চেয়ারের দড়ি দিয়ে বাঁধা আছে তেজ, হাত পা শক্ত করে আটকানো, নড়ার কোনো সুযোগ নেই। এই সালা পাগলের খানদান। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে ভিড়ের আশেপাশে দাঁড়িয়ে আছে সে বাটপার বউটা। বয়সে তুলনামূলক কচি, কিন্তু চোখে মুখে কেমন একটা ধূর্ত নিশ্চুপ ভাব। তেজের ধৈর্য আর সত্যিই ভাঙছে। সে চোখের ইশারা করতে সামনে এগিয়ে আসে কালো ভুঁড়িওয়ালা লোকটা। ধীরে ধীরে তেজের মুখটা টেপ খুলে দেয়। টেপ খুলতে তেজ গর্জে ওঠে, এই পাগলদের খানদান। আপনারা জানেন আমি কে? হাসতে পুরো গোষ্ঠীকে চালান করতে সেকেন্ড খানিকও লাগবে না। কত বড় সাহস মীর বাড়ির ছেলেকে কিডন্যাপ করা! সরে দাঁড়ান, আপনাদের ফটোগ্রাফি টাকাও দিতে হবে না, আগে আমাকে মুক্তি করেন। সামনে লোকটা মেয়েটার বাবা। দাঁত বের করে একরকম বিকৃত হাসি হেসে বলল, কত খরচ করেছি তোমার জন্য জানো? এখন তোমার আর উপায় নেই, আমার মেয়েকেই বিয়ে করতে হবে। তেজ হতভম্ব। হোয়াট? মাথা ঝাঁঝরা হয়ে আসে তার। মাথায় নির্ঘাত আলসার হয়েছে। এ খুদা, এই কোথায় ফাঁসালে? লোকটা একচুল বিচলিত না হয়ে বরং গর্বের সুরে বলতে লাগলো, আরে বাবা, ভয় পাও কেন? তোমারে তো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যই তো এত টাকা খরচ কইরা এই আয়োজন করা। আমি জীবনে কোনোদিন পান বিড়ি সিগারেট নেশা ধরি নাই, এই জন্য মানুষ আমারে ভালো কয়। কিন্তু জানো কেন ধরি নাই? কারণ ওইসব খেলে টাকা খরচ হয়, আর আমি অপচয় একেবারেই পছন্দ করি না। আমাগো বাড়িতে একটা সাবান 20 জন মিলা 1 মাস ব্যবহার করলেও ফুরায় না। তাইলে বুঝো আমরা কতখানি অপচয় রোধ করি।
তেজের শ্বাস আটকে আসে। এটা কোন পাগলখানা? মাঝা ঝিমঝিম করছে এদের কথাবার্তা শুনে। এইমাত্র সে বুঝেছে এই বিয়ের আসরে বর সে নিজেই। কেমন করে জানলো? একটু আগেই তো টুকরো টুকরো কথার ফাঁকে ফাঁকে পরিষ্কার হয়ে গেছে সব। এই খানদানের নজর নাকি তার উপর অনেক আগ থেকেই। আজ থেকে প্রায় 20 বছর আগ থেকে। তেজ তখন 5 বছরের বাচ্চা। পরিবারের সঙ্গে গ্রামে গিয়েছিল। আশ্চর্য, এই কিপ্টের লোকগুলো বাড়ির নাকি তখন তাদের গ্রামের বাড়ি পাশেই ছিল। কোথায় মেয়ের বাড়ির লোক আর কোথায় এই কিপ্টে পরিবার? তবু একদিন কি কাজে যেন লোকটা তাদের বাড়িতে এসেছিল। ফকিন্নি লোক, খালি হাতেই হাজির। সেই দিনই ছোট্ট তেজের সঙ্গে তার দেখা। কথায় কথায় কি নিয়ে যেন শর্ত হয়। লোকটা তখন ঘোড়া সেজে তেজকে কাঁধে তুলে নেয়। আর তেজের তখন অসম্ভব হিসু পেয়েছিল। চাপ সামলাতে না পেরে সামান্য হিসু করে ফেলেছিল। এইটুকু ঘটনার জন্য এত বছর পর এমন প্রতিশোধ! এই পাগলের গোষ্ঠী সত্যি একটা পাগলের গোষ্ঠী। তেজ তো এদের চিনতেই পারেনি। সে জানতো 20 বছর আগের একেবারে তুচ্ছ একটা ঘটনার জন্য আজ তাকে এইভাবে ফাঁদে ফেলা হবে। তখন তো তেজের খতনা পর্যন্ত হয়নি। কত ছোট ছিল। এখন সবই বদলেছে। সে নিজেও বড় হয়েছে, আর যাবতীয় জিনিসও। তাহলে এখন প্রতিশোধ মানে কি? তার এই পুরো বিয়ে নাটক। এত আয়োজন, এত লোক, সব কি কেবল তেজকে ফটোগ্রাফার বানিয়ে এখানে বন্দি করার জন্য? কি ছোট লোকের কাণ্ড! তেজ দাঁত চেপে আবার বলল, নাটকের সস্তা কাহিনী বাদ দিয়ে আমাকে ছেড়ে দিন। না, ছাড়বো না। লোকটা গলা ছড়িয়ে বলল, তুমি আর আমার মেয়ে এই রুমেই ছিলে। এখন আমাদের বদনাম হয়ে গিয়েছে। জলদি বিয়ে না করলে আমার মেয়ে আত্মহত্যা করবে, তখন এই দায়ভার কে নেবে? তেজ প্রায় চিৎকার করে উঠল। আরে ভাই, আমি আপনার মেয়ের ছবি তুলতে এসেছিলাম, রঙ্গ তামাশা করতে না। লোকটা চোখ চিকচিক করে উঠল। সাংঘাতিক! তাহলে ছবি তুলে আমার মেয়েকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলে জামাই বাবাজি? কিসের জামাই? কার জামাই? তেজ ক্ষিপ্ত হয়ে উঠল। পুলিশ ডাকবো আমি। লোকটা হেসে ফেলল।